আচ্ছা, দেখো তোমাদের কোশ্চেনটা ছিল ঠিক এরকম। এটা একটা এই অ্যাক্সিসে পি দেওয়া ছিল, এই অ্যাক্সিসে ভি দেওয়া ছিল। তো এটা একটা পিভি গ্রাফ ছিল, তাই না? তো এই পিভি গ্রাফের মধ্যে তোমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল এরকম। এই যে এরকম একটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল, এই 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 জায়গার টেম্পারেচার শুধু T3 দেওয়া ছিল, অন্য কিছু আসলে কোশ্চেনে দেওয়া ছিল না। তো ওটা আসলে লাগবে, ডেটা হয়তো মিসিং ছিল। তো এটা আমরা T1 ধরেছিলাম, এটা আমরা T2 ধরেছিলাম। আমরা একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি এবং তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে আসলে জিনিসটা যদি বাস্তব গ্যাস বা আদর্শ গ্যাস যে কোনো ধরনের গ্যাসই হয়, যেই গ্যাসই হোক না কেন, ওইটা দিয়ে কিন্তু আমরা উত্তর করতে পারবো। ঠিক আছে? ওটা যদি কেউ উত্তরকে খুব পারফেকশনভাবে লিখতে চাও তাহলে ওটা লিখবা। ওটাতে কি হবে, আমরা যে কোনো ধরনের গ্যাসের জন্য আমরা উত্তরটা বের করতে পারবো। আর আজকে তোমাদের আমি খুব সহজ করে তোমাদের ইন্টারের ভিতর থেকে যদি পুরো জিনিসটা দেখাতে চাই তাহলে এই কেসটা দেখানো সহজ। ঠিক আছে? দেখো তাহলে এই যে এটা ছিল তোমাদের কন্ডিশন, এবং এখানে আমি একটু মেজর কথাগুলো বলে দিই। এখানে লেখা ছিল গ্যাসটি আইডিয়াল অর রিয়েল, যে কোনোটিই হতে পারে, এই কথাটা লেখা ছিল। আর একটা জিনিস ছিল, এই পাত্রটি সুপরিবাহী। ঠিক আছে? দেখো পাত্রটি সুপরিবাহী, এই জিনিসটা লেখা ছিল। তো একবারে আমি পুরাটা ক্লিয়ার করে আর 10 মিনিট পরে পুরো অ্যান্সারটা শুরু করব। ওখানে অ্যান্সারটা আমি একবারে সিরিয়ালি লিখে দেবো, কোনো সমস্যা নাই। এখন তাহলে দেখো তোমাদের সমস্যাটা বাজে 3 নাম্বার কোশ্চেনে মেনলি। যদি আমি পুরোটাই দেখাবো, সমস্যাটা বাজে 3 নাম্বারে T2 থেকে T3। তাহলে দেখো ভাইয়ারা, T2 থেকে T3 মানে কি, এইখান থেকে এইখানে যে আমরা গেলাম, এইখান থেকে এইখানে যে আমরা গেলাম, এই পথটাতে আমার কি কি বাইর করতে বলেছে? দেখো আমাদের ডি কিউ বাইর করতে বলেছে আর ডি ইউ বের করতে বলেছে। এটাই সমস্যা। আমাদেরকে যদি ডি ডাব্লিউ বাইর করতে বলতো এটা কোনো ব্যাপারই ছিল না, এটা ভেরি ইজি ছিল। সমস্যাটা হচ্ছে আমাদের ডি কিউ এবং ডি ইউ মানে তাপের পরিবর্তন এবং অন্তস্থ শক্তির পরিবর্তন, এই জিনিসটা আমাদেরকে বের করতে বলেছে। তো আসো দেখো ভাইয়া, আমরা কত সহজে জিনিসটা করতে পারি। দেখো এই গ্রাফটার মধ্যে এই যে অতিভুজটা, দেখো ভাইয়ারা, এই অতিভুজটা তোমাদের কাছে একটু অচেনা বা নতুন দেখছো তোমরা। ঠিক আছে? অনেকে এটাকে অ্যাডিয়াবেটিকের সাথে গুলিয়ে ফেলতেছো। এই অতিভুজটা ছাড়া দেখো এই রেখাটা এবং এই রেখাটা যদি তোমাদের ইন্টারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আবারও বলতেছি, তাহলে এই রেখাটা এবং এই রেখাটা তোমাদের খুবই পরিচিত রেখা। আমি একটু এখানেই যাই। দেখো ভাইয়ারা, এই যে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে ভি। আমি যদি এই রেখাটার কথায় আসি, দেখো তুমি কি বলবা ভাইয়ারা, এই রেখাটার এই জায়গায় ভলিউম ফিক্সড মানে এই রেখাটার এই জায়গায় ডিভি এর মান 0। মানে এই গোটা রেখাটা বরাবর কি ভাইয়ারা বলো তো, এই গোটা রেখা বরাবর আয়তনের পরিবর্তন 0। এই জিনিসটা তোমাদের আদর্শ গ্যাসের একটা তাপগতীয় প্রক্রিয়ার সাথে মিলে যায় না ভাইয়ারা? মিলে তো। সেই প্রক্রিয়াটার নাম কি? সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ার সাথে মিলে তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী যদি ডিভি 0 হয়, সম আয়তন প্রক্রিয়ার সাথে মিলে। সম আয়তন প্রক্রিয়া কি বলে ভাইরা বলো তো? সম আয়তন প্রক্রিয়ায় যদি আমরা আয়তনটা স্থির রাখি, তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু টি। কখন বলতে পারি আমরা? এটা চাপের সূত্র নামে পরিচিত। ঠিক আছে? দেখো সূত্রটা হচ্ছে চাপের সূত্র নামে পরিচিত। P is proportional to T। এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এই জায়গায় টেম্পারেচার T1 আর এই জায়গায় টেম্পারেচার T2, যেহেতু ভলিউমটা ধ্রুবক, তোমাদের জানা অনুযায়ী খুবই সহজ কথা, নর্মাল কনসেপ্টে আমরা যদি একটা জিনিসের সেটা সমানুপাতিক, পরের কথা, নর্মাল একটা কনসেপ্টে কোনো জিনিসে যদি ভলিউমটা কনস্ট্যান্ট রেখে আমি কি করতেছি, প্রেশারটা বাড়াইতেছি। তার মানে কি, একটা জায়গায় ধরো এটা একটা সিলিন্ডার, এর মধ্যে গ্যাস কিন্তু ফিক্সড, কারণ এটা যদি খুব ভালো লোহার, এখানে কি বলছে দেখো তো, সুপরিবাহী যদি একটা জায়গা হয় এবং এর মধ্যে যদি গ্যাসকে আমি অ্যাটাচ করে দিই, ধরো একটা অক্সিজেনের সিলিন্ডার, গ্যাস বাড়াইতে পারবে না, আবদ্ধ করে দিলাম, তাহলে ভলিউমটা ফিক্সড হয়ে গেল না? এখন যদি আমি কি হিট দেই তাহলে প্রেশারটা বাড়বে।
আদর্শ অনুযায়ী প্রেশারটা তাপমাত্রার সমানুপাতিকে বাড়বে। সেই হিসাবে আমরা কি বলতে পারি, দেখো ভাইয়ারা, T1, এই যে T1টা আছে, এই T1 এর থেকে T2 অবশ্যই বড় হবে। ইন দিস কনসেপ্ট T2 অবশ্যই T1 এর থেকে বড় হবে, এটা কিন্তু আমরা বলে দিতে পারি। ঠিক তেমনই করে দেখো, আমরা যদি এই রেখাটার ক্ষেত্রে আসি, এই যে এই রেখাটার ক্ষেত্রে আসি, এই রেখা বরাবর কি দেখো তো, এই রেখা বরাবর চাপ, তার মানে কি এই রেখা বরাবর চাপ স্থির। চাপ যদি স্থির হয় তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, দেখো তো ভাইরা, তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী চাপ স্থির থাকলে আমরা লিখতে পারি V is proportional to T। এটা হচ্ছে চার্লসের সূত্র। তার মানে এই গোটা রেখা বরাবরটা আমরা লিখতে পারি, এই গোটা রেখা বরাবর যেহেতু কি স্থির, পি স্থির, পি স্থির, এনে কোনো সন্দেহ নাই, তাহলে V is proportional to T, মানে এটা কমন সেন্স। কিন্তু দেখো, আমি যদি আমার সিলিন্ডারের মধ্যে প্রেশারটাকে একই রাখতে চাই, প্রেশার একই, ধরো এটা আমার সিলিন্ডার, প্রেশার একই রাখবো, আমি কি করতেছি, এটাকে বড় করতেছি। এটা যদি ইনজেকশনের সিরিজ হতো, এরপরে টেনে বড় করতেছি, তাহলে কি এর আয়তনটা বাড়বে না? তাহলে আয়তন বাড়তেছে কিন্তু প্রেশারটা কম থাকতেছে, আমাকে টেম্পারেচার কিন্তু বাড়াইতেই হবে। এটা রিয়েল লাইফ সেন্স, আমি তোমাকে একবার প্র্যাকটিক্যাল কথা বলতেছি। যদি আয়তনটা বাড়াই তাও প্রেশার সেম, তার মানে টেম্পারেচার বাড়াইতে হবে। দ্যাট মিনস এই পয়েন্টের টেম্পারেচার যদি T3 হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি, কি বলতে পারি দেখো তো ভাইয়েরা, যে T3 গ্রেটার দেন T1। সুতরাং আমরা সিদ্ধান্ত দিয়েই দিতে পারি এই তিনটার মধ্যে মিনিমাম টেম্পারেচার হচ্ছে T1। আরো একটা সিদ্ধান্ত নিব তোমাদের কাছ থেকে ভাইয়া, তাহলে কি সিদ্ধান্ত নিলাম, এই তিনটার মধ্যে মিনিমাম টেম্পারেচার হচ্ছে T1। তোমরা এইটুকুটা এখন পর্যন্ত বুঝেছো কিনা আমাকে বলো, যে এই পুরো কেসটার মধ্যে মিনিমাম টেম্পারেচার হচ্ছে T1। বুঝেছো না ভাইয়া, একটু বলো, যে এই তিনটার মধ্যে মিনিমাম টেম্পারেচার T1, T2, T3, তিনটার মধ্যে মিনিমাম টেম্পারেচার T1, এটা বুঝেছো কি না তাড়াতাড়ি কমেন্ট করো। T1, T2, T3 মধ্যে মিনিমাম টেম্পারেচার হচ্ছে T1, এটা বুঝতে পেরেছো কি না একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানো ভাইয়ারা, যে T1, T2, T3 মধ্যে মিনিমাম টেম্পারেচার T1। ক্লিয়ার, ভেরি গুড, সবাই ক্লিয়ার বলেছো। তার মানে এই তিনটার মধ্যে মিনিমাম টেম্পারেচার T1 তোমরা বুঝে গেছো, এবং এই T1 তাপমাত্রায় এই বস্তুটা কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে। এবার দেখো, আমরা চলে আসি খুব মজার একটা জায়গায়, সেটা কি, তাপমাত্রা মিনিমামটা আমরা ডিটারমাইন করে ফেললাম, এবার আমরা চাপের দিকে যাই। দেখো, এই গ্রাফ অনুযায়ী আর কিচ্ছু করা লাগবে না আমার, এইখান থেকে যদি আমি একটা লাইন আঁকি, এইখান থেকে একটা লাইন আঁকি, এখানে, ওমা আমি চাপটাই তো তোমাদের সিলেবাসে বইয়ের একটু উল্টা দিয়েছিলাম, এখানে পি ছিল, এখানে ভি ছিল, নো প্রবলেম, ঠিক করে দিলাম, ঠিক আছে, ওখানে কিছু দেখাই নেই। তাহলে এটা V1, এটা V2, এই P1, এই P2। তার মানে দেখো, এই গোটা গ্রাফের মধ্যে তোমরা একটু কমেন্ট করে জানাও তো সর্বোচ্চ চাপ কত এই গোটা ত্রিভুজের মধ্যে, P1, P2, V1, V2, এই গোটা ত্রিভুজের মধ্যে ম্যাক্সিমাম প্রেসারের ভ্যালুটা কত, মানে P1, P2 বা নাকি অন্য কিছু, ম্যাক্সিমাম প্রেসার কত একটু তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও ভাইরা। এই গোটা গ্রাফের মধ্যে ম্যাক্সিমাম প্রেসারের ভ্যালুটা কত, বাহ, আমি বলার আগেই দেখতেছি তোমরা অনেকে উত্তর দিয়ে দিয়েছো, P2, ফ্যান্টাস্টিক, P2। তার মানে কি, তার মানে এই গোটা গ্রাফটার মধ্যে সর্বোচ্চ চাপের মান আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি P2। তার মানে আমরা দুইটা জিনিস কিন্তু শিওর হয়ে গেলাম, মিনিমাম টেম্পারেচার আমার গ্রাফের মধ্যে T1, ম্যাক্সিমাম প্রেসার আমার গ্রাফের মধ্যে P2। এই দুইটা জিনিস ক্লিয়ার। যেহেতু তোমরা নিজেরাই উত্তর দিয়েছো, আমি ধরে নিচ্ছি তোমরা ক্লিয়ার। এখন দেখো, গ্যাসটা এখানে যে কথাটা বলছে ভাইরা, কি বলছে দেখো, গ্যাসটা আইডিয়াল হবে নাকি রিয়েল হবে সেটা জানি না, সেটা যে কোনোটাই হইতে পারে। এই পেস এবং এই কেস দেখতে পারো, কিন্তু দেখো আমরা খুব ভালো একটা জিনিস জানি,
বাস্তবে আমাদের বাস্তব জীবনে কি কোনো গ্যাস আছে যে গ্যাসটা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস না? নাই। অক্সিজেন বলো, হাইড্রোজেন বলো, নাইট্রোজেন বলো, হিলিয়াম বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, প্রত্যেকটা গ্যাসই বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস না। কিন্তু প্রশ্ন হলো তাহলে আমরা আদর্শ গ্যাসের এত ল নীতি এত কিছু কেন শিখি? কারণ প্রত্যেকটা গ্যাসই, সেটা বাস্তব গ্যাস হোক, একটা সার্টেন কন্ডিশনে তারা আদর্শ গ্যাসের নিয়ম নীতি মেনে চলে। এই কন্ডিশনটা কি ভাইয়ারা? দেখো, আদর্শ গ্যাসের যে কোনো গ্যাস যেই কন্ডিশনে আইডিয়াল গ্যাসের নীতি মেনে চলে, দেখো আইডিয়াল গ্যাস ফলো করে। আইডিয়াল গ্যাস ফলো করা মানে কি? আইডিয়াল গ্যাসের অল ল ফলো করা, আইডিয়াল গ্যাসের অল ল ফলো করা, ঠিক আছে? যে কোনো গ্যাস আইডিয়াল গ্যাসের অল ল যদি ফলো করতে হয়, আবারও বলতেছি ভাইরা, সেটা রিয়েল হোক আইডিয়াল হোক, সে যদি আইডিয়াল গ্যাসের ল ফলো করতে চায় সে ফলো করতে পারে। তাকে দুইটা কন্ডিশন দিতে হবে। এক নাম্বার কন্ডিশন উচ্চ তাপমাত্রা, দুই নাম্বার কন্ডিশন নিম্ন চাপ। দেখো ভাইরা, দুইটা কন্ডিশন তাকে দিতে হবে, একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা আর একটা হচ্ছে নিম্ন চাপ। এটা যদি কোনো গ্যাস, যে কোনো গ্যাস হয়, তাকে যদি আমি হাই টেম্পারেচারে নিয়ে চলে যাই এবং লো প্রেশারে নিয়ে চলে যাই, সেই গ্যাস, তো বলা যাবে না, ইট উইল রিঅ্যাক্ট অ্যাজ আইডিয়াল গ্যাস। যে কোনো গ্যাস উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, মানে এর সকল ল মেনে চলে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা আদর্শ গ্যাসের ল বলতে যদি ওই বিভিন্ন আয়তনের সূত্রগুলোর লকে মনে করো, তা কিন্তু না। ইয়েস, এখানে কি জানবে লেখছো ভাইয়া? অ্যামাগাস ল, পারফেক্ট। অ্যামাগার, এটা অ্যামাগা কার্ভের ল থেকে আসে। অ্যামাগা, বিজ্ঞানী অ্যামাগা, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 1 নম্বর অধ্যায় তোমরা পাবে এটা। অ্যামাগা কার্ভের ল থেকে আসে, সে আইডিয়ালের লগুলো মেনে চলে। আইডিয়ালের একটা ল দিয়ে সব আইডিয়াল কভার করা যায়, সেটা কি জানো? P1 V1 বাই T1 সমান কনস্ট্যান্ট। এবার দেখো তো, আমরা জাস্ট চেক করব এই কন্ডিশনটা আমরা এই গ্রাফে কিভাবে ফুলফিল করানো যায়। দেখো তো, এই যে এই গ্রাফটা, এটা নিয়ে তোমাদের সন্দেহ খুব কম থাকে, কারণ এটা সমচাপীয় প্রক্রিয়া। এটা সমচাপীয় প্রক্রিয়া তোমাদের বইয়ে গ্রাফ আইডেন্টিফিকেশন অনুযায়ী এই গ্রাফটা হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। তোমাদের বই অনুযায়ী বলছি, বারবার বলে দিয়েছি, তোমাদের বই অনুযায়ী সমচাপ প্রক্রিয়া, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তার মানে কি দেখো তো ভাইয়ারা, এখানে কিন্তু বলে দিয়েছে যে একটি গ্যাসই ব্যবহার করা হচ্ছে, একটি গ্যাস এবং নির্দিষ্ট পরিমাণ, মানে NO ফিক্সড। তাহলে নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাস এই লাইনটাতে আদর্শ গ্যাস মেনে চলতেছে, কারণ এই গ্যাসটা, এই নিয়মটা তোমাদের জানা, এই নিয়মটাতেও কিন্তু সে আদর্শ গ্যাস মেনে চলতেছে, এটাও তোমার জানা। এখন সমস্যা হচ্ছে এই লাইনটাতে সে আদর্শ গ্যাসের আকৃতি, আকার, ল মেনে চলবে কিনা। তখনই আমরা বলতে পারবো যে চলবে যখন সে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের মধ্যে থাকবে। এখন তাহলে আমরা দেখি এই লাইনটার মধ্যে চাপ কত হতে পারে ভাইরা। আমি কিন্তু উত্তর দেইনি, তোমরা নিজেরাই বলেছো এই গোটা গ্রাফের মধ্যে নাকি ম্যাক্সিমাম চাপ হলো P2। তাহলে এই গোটা গ্রাফের মধ্যে যদি ম্যাক্সিমাম চাপ P2 হয়, তাহলে এই লাইনের মধ্যে নিশ্চয়ই চাপের মান লেস দেন P2 হবে। অবশ্যই এই লাইনের মধ্যে যে কোনো বিন্দুতে চাপের মান P2 এর থেকে কম হবে। এই চাপের মানটা কি নিম্ন চাপের মধ্যে যায় না? এই চাপের মানটা কি নিম্ন চাপের মধ্যে যায়? হ্যাঁ, এই চাপের মানটা কি নিম্ন চাপের মধ্যে যায়? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে এটা নিম্ন চাপের মধ্যে যায় কিনা। ইয়েস, তোমরা অবশ্যই বলতে পারো এই চাপের মানটা নিম্ন চাপের মধ্যে যায়। ফ্যান্টাস্টিক। আচ্ছা, ঠিক আছে, তার মানে এই গ্যাসটা, সেটা অবশ্যই এই গ্যাসের এই চাপটা অবশ্যই নিম্ন চাপের মধ্যে যায়। এখন দেখো মজার কথা ভাইরা, এই যে এই কেসের মধ্যে মিনিমাম টেম্পারেচার T2 আমরা ডিনোট করে রেখেছি T1 T3 থেকেও ছোট, T2 থেকেও ছোট। তাহলে এই যে অপারেশনটা সংঘটিত হচ্ছে, অপারেশনই বলি, ধরো T2 থেকে T1 T3 তাপমাত্রার মধ্যে যে অপারেশনটা সংঘটিত হচ্ছে, এই
T2ও T1 এর থেকে বড়, T3ও T1 এর থেকে বড়। তার মানে উচ্চ তাপমাত্রা কেসটাও এটা মেনে চলছে কিনা ভাইয়ারা একটু বলো। যেহেতু T1 T3 থেকেও ছোট, T1 লেস দেন T3, আবার T1 লেস দেন T2, তার মানে এই গ্রাফটা উচ্চ তাপমাত্রা এই ধর্মটাকেও সিদ্ধ করছে কি না। যদি করে থাকে তাহলে এই রেখাটাও ভাইয়ারা কোন সূত্র মেনে চলবে? এই রেখাটাও আইডিয়াল গ্যাসের সূত্র মেনে চলবে, আইডিয়াল গ্যাসের সূত্র মেনে চলবে। তাহলে এই রেখাটাও যে ভাইয়ারা আইডিয়াল গ্যাসের সূত্র মেনে চলবে, এইটুকুটা ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি আমাকে জানাও। একজন এখানে কমেন্ট করেছো, মেহেদি হাসান মুয়াজ, T3 হাইয়েস্ট। ভাইয়া T3 আসলে হাইয়েস্ট নাও হতে পারে, ঠিক আছে। এই গ্রাফটা কেমন করে আসলো আমি তোমাকে বলতে পারি। এইখানে T2ও হাইয়েস্ট হতে পারে, T3ও হাইয়েস্ট হতে পারে, মাঝখানের কোনো একটা তাপমাত্রাও হাইয়েস্ট হতে পারে, ঠিক আছে। যে কোনোটা হাইয়েস্ট হতে পারে। এখানে T3 হাইয়েস্ট টেম্পারেচার না, সেটা আমার জানারও দরকার নাই। আমার জাস্ট বিষয় হচ্ছে T2ও মিনিমাম টেম্পারেচারের থেকে বড়, T3ও মিনিমাম টেম্পারেচার থেকে বড়। এই লাইনটা এবং এই লাইনটা, আবারও বলতেছি, এই লাইনটা দুইটাই যদি আদর্শ গ্যাসকে মেনে চলে, তাহলে এই লাইনটাকে আদর্শ গ্যাসকে মেনে চলতে হবে। দ্যাটস দ্য মেন পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই দুইটা লাইন আমি ভালো করে বুঝি। এখানে আমাদের অ্যাজাম্পশনটা কি? এখানে অ্যাজাম্পশন হচ্ছে এটাও আইডিয়ালের ল মেনে চললে, এটাও যদি আইডিয়ালের ল মেনে চলে, এই দুইটা আইডিয়ালের ল মেনে চললে এটাকে অবশ্যই আইডিয়ালের ল মেনে চলতে হবে, কেননা এই দুইটা কন্ডিশনকে সে স্যাটিসফাই করতে বাধ্য। আমি এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাইলাম। ফ্যান্টাস্টিক। এবার দেখো, এইটুকুটা যদি আমরা দেখে দিতে পারি, তাহলে আসলে অঙ্ক করা আমাদের কাছে আর কিছুই না, অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার এইটুকুটা ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা যদি যে কোনো অঙ্ক করো, অঙ্কই হয়ে যাবে। যাই হোক, এখন আমি দেখো তোমাদের আইডিয়াল গ্যাস অনুযায়ী তোমাদের আরেকটা ভুল একটু ভেঙে 2-3 মিনিট পরেই তোমাদের সলভ স্টার্ট করে দেবো। সলভ করতে বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে সলভ করতে, কারণ অঙ্ক তো ভেরি সোজা। যদি জায়গাটা আমরা ধরতে পারি, দেখো তাহলে এখানে ছিল P, এখানে ছিল V, তাই না? এখানে ছিল P, এখানে ছিল V, ক্লিয়ার? P V। এবার ঘটনাটা দেখো, আমরা কি বলতে পারি, আমরা এই P এবং V এই গ্রাফের এই প্রক্রিয়াটাকে বলে দিলাম সমচাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলে দিলাম সম আয়তন প্রক্রিয়া। ফ্যান্টাস্টিক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই গ্রাফটাতেই তোমাদের সমস্যা। এই গ্রাফের 3টা স্থানাঙ্ক যদি ধরো তোমাদের অনুযায়ী P2 V2 T2, আর এই গ্রাফের 3টা স্থানাঙ্ক যদি P3 V3 T3 ধরি, তাহলে এখানে কি হচ্ছে জানো? দেখো, প্রেসার, ভলিউম, টেম্পারেচার 3টাই পরিবর্তন হচ্ছে। এবং সরল রেখার ইকুয়েশন অনুযায়ী যদি লিখি, সরল রেখাটার ইকুয়েশন P + M × V = ধ্রুবক। এইটা হচ্ছে এই লাইনটার ইকুয়েশন, এই যে এই সরল রেখাটার ইকুয়েশন, ঠিক আছে। তার মানে এই গ্রাফে কিন্তু দেখো ভাইরা 3টা জিনিসই পরিবর্তন হচ্ছে। তার মানে তোমরা যেটা বলে দিচ্ছ, আমি তোমাদের অনেকে সলভে দেখলাম, তোমরা বলছো যেহেতু 3টা পরিবর্তন হচ্ছে, এটা সমষ্ণ প্রক্রিয়া না, এটা সমষ্ণ প্রক্রিয়া না, এটা সমচাপ প্রক্রিয়াও না, এটা সম আয়তন প্রক্রিয়াও না। এখন তোমরা বলতেছো ভাই এটা 3টা প্রক্রিয়া যদি এটা না হয়, তখন তোমরা যুক্তি দিচ্ছ ভাই এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা কোনো যুক্তি হলো? 3টা প্রক্রিয়া না হলে এটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়ে যাবে? এটা একটা কমপ্লিটলি ভুল কথা, ঠিক আছে। তাই মাথার মধ্যে ঢুকায় নাও, তোমাদেরকে তাপগতীয় প্রক্রিয়া 4টা শেখানো হয়, ঠিক আছে। তোমাদেরকে তাপগতীয় প্রক্রিয়া P2 V2 T2 কিভাবে হবে। আমি এখানে শোনো, এখানে তো 2টা সেম হতে পারে, কোনো সমস্যা নাই, V2 V1 সেম, কোনো প্রবলেম নাই। আমি যদি ধরেই নেই যে আমি তিনটা দিলাম, ধরো এখানে P1 V1 T1 দিলাম, কোনো সমস্যা নাই তো। আমি বলে দিলাম যে V1 = V2, আমি বলেই দিলাম যে P1 = P3, আমি তো বলতেই পারি, এটা কোনো সমস্যা নেই, সমান হোক, ঠিক আছে। আমি জাস্ট ধরে নিলাম র্যান্ডমলি। এখন দেখো, আমি যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম, যে তোমাদের বইয়ে 4টা প্রচলিত প্রক্রিয়ার নাম দেওয়া থাকে, ভালো করে খেয়াল করো। সেই প্রক্রিয়াগুলো হচ্ছে সমষ্ণ, সমচাপ, সমায়তন, অ্যাডিয়াবেটিক। এর বাইরে যে কোনো প্রক্রিয়া নাই তা কিন্তু না। খেয়াল করবা, যে কোনো গ্যাস যদি P1 V1/T1 = ধ্রুবক, এই জিনিসটাকে স্যাটিসফাই করে, আবারও বলতেছি এই জিনিসটাকে স্যাটিসফাই করে, তাহলেই সে আদর্শ গ্যাস। এই 4টা প্রক্রিয়া অবশ্যই স্যাটিসফাই করে,
এর বাইরে অনেক প্রক্রিয়া একে স্যাটিসফাই করতে পারে। ঠিক আছে, তার মানে এই তিনটা না বলে অ্যাডিয়াবেটিক এই যুক্তি তুমি দিতে পারো না, এই প্রক্রিয়াটা কোনোভাবেই অ্যাডিয়াবেটিক না। ঠিক আছে, কেন অ্যাডিয়াবেটিক না একটু বুঝিয়ে দিই, কারণ তোমরা অনেকেই ওই যে বিভিন্ন ভুল সমাধান থেকে ওটাকে অ্যাডিয়াবেটিক বলে দিচ্ছ। দেখো এটাকে কেন অ্যাডিয়াবেটিক না বলবো, হ্যাঁ, অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ার দুইটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। অ্যাডিয়াবেটিক, এটাকে বাংলায় বলে রুদ্ধ তাপ, রুদ্ধ তাপ, তাপকে রুখে দাও। অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ার মূল বেসিকই হচ্ছে ডিকিউ সমান শূন্য বা এন্ট্রপির পরিবর্তন শূন্য। তো আমরা যদি ডিকিউ এর পরিমাণ শূন্য ধরি ভাইয়ারা, একটা জিনিস খেয়াল করো, এখানে একটা কথা কোশ্চেনে খুব ভালো করে উল্লেখ করা ছিল, পাত্রটা সুপরিবাহী। এই কথাটা উল্লেখ করা ছিল না? একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো ভাইয়ারা যে পাত্রটা সুপরিবাহী উল্লেখ করা ছিল না, ছিল না? হ্যাঁ না না, এখানে পাত্রটা সুপরিবাহী এই জিনিসটা উল্লেখ করা ছিল না, ছিল না? সুপরিবাহী জিনিস উল্লেখ করা ছিল। তাহলে ধরো আমি যদি একটা লোহার জিনিস নিয়ে, এটা যদি একটা লোহার জিনিস হয়, এর মধ্যে আমি ভলিউম প্রেশার চেঞ্জ করতেছি, সুপরিবাহী একটা জিনিসের মধ্যে দিয়ে কি হিট কন্ডাক্ট করবে না? অবশ্যই হিট কন্ডাক্ট করবে। তাহলে হিট যদি কন্ডাক্ট করে কখনোই এই কন্ডিশনটা ফুলফিল হবে না, ডিকিউ সমান নট ইকুয়াল টু 0 হতেই হবে। তার মানে কি? তার মানে হলো তাপের আদান প্রদান ঘটবে। তাপের আদান প্রদান ঘটলে কখনোই লাইনটা এরকম হবে না। 2 নম্বর কথা দেখো, তোমরা নর্মালি যেই কার্ভ করো, এখানে পি থাকে, এখানে ভি থাকে, পি এবং ভি দিয়ে তোমরা যেই কার্ভ করো সেই কার্ভটা কিন্তু এরকম বাঁকা হয়, এবং এই কার্ভটার ক্ষেত্রে এখানকার টেম্পারেচার T1, এখানকার টেম্পারেচার T2, ভালো করে খেয়াল করো, এখানকার টেম্পারেচার T2, এখানকার টেম্পারেচার যদি T1 T2 হয়, T1 সমান নট ইকুয়াল টু T2, এবং যারা আরেকটু ভালো পড়াশোনা করেছে তোরা জানবা T2 অবশ্যই লেস দেন T1 হবে। মানে T1 থেকে T2 তে আসলে তাপমাত্রা কমতেই হবে। কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো প্রুফ করে, এইখানে তাপমাত্রা এই T3 তে আসতে গিয়ে T2 থেকে তাপমাত্রা বাড়তেও পারে, কমতেও পারে, বেড়ে গিয়েও কমে যেতে পারে। ভালো করে খেয়াল করো, তাপমাত্রা বাড়তেও পারে, কমতেও পারে, বেড়ে পরেও কমতে পারে। তার মানে 3টা কেসই হইতে পারে, এবং ওই গ্রাফটা দেখতে আমার এই আকৃতিরও না, তাই এটা রুদ্ধতাপীয় প্রসেস কোনোভাবেই না। আরও একটা জিনিস দেখিয়ে দিই ভাইয়েরা, এর আগের দিন পড়িয়েছিলাম, যে কোনো ক্লোজড জিনিসের জন্য, কি জিনিসের জন্য ভাইয়েরা? ক্লোজড জিনিসের জন্য ইন্টিগ্রেশন ডিইউ হচ্ছে 0। তার মানে কি? এই যে এইখানে যে গ্রাফটা আছে, এই পুরা পথ, মানে আমি যদি এটাকে এ দিয়েছিলাম, এটাকে বি দিয়েছিলাম, এটাকে সি দিয়েছিলাম, আমি যদি লিখি ডি ইউ এ বি সি আবার এতে আসি, এটার মান হবে 0। তাহলে ডি এর মান যদি পুরা সাইকেলে 0 হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো ভাইয়ারা, পুরা সাইকেলের ডিইউ যদি 0 হয়, তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিইউ যদি 0 হয়, ডিডাব্লিউ মানে কি দেখো আমরা জানি, কিন্তু এই ডিডাব্লিউর মান একটা পুরা সাইকেলের জন্য, এই পুরা সাইকেলটার জন্য ডিডাব্লিউর মান কিন্তু এর ভিতরের এরিয়া, এই এরিয়াটা। তার মানে এই পুরা সাইকেলের জন্য ডিকিউটা সবসময় অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য এখানে আসবে না। মানে এইটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস হইতে হয়, তাহলে এই ডিকিউটা 0 বানানো সবসময় পসিবল হবে না। বুঝতে পেরেছি? তাই এই জিনিসটাকে তোমরা অ্যাডিয়াবেটিক প্রসেস কোনোভাবেই উল্লেখ করবা না। ঠিক আছে, কারণ এটা অল দ্য টাইম অ্যাডিয়াবেটিক প্রসেস হবে না। ঠিক আছে, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস হবে না। এবার তাহলে আসি আমরা মূল সলিউশনে। ঠিক আছে, আমরা এবার সলিউশনে চলে আসি। তোমাদের যেইটুকুটা আসলে ক্লিয়ার করার ছিল ক্লিয়ার করিয়ে দিয়েছি। এবার আমরা একবারে লিখে ফেলি। ঠিক আছে, আমরা কীভাবে সলিউশন লিখবো, তোমরা অনেক দেখে আসলে বুঝতে পারতেছিল না অনেকে যে কীভাবে ভাই সলিউশনটা লিখবো কী করে। তাহলে রেডি সবাই? ঠিক আছে, আমরা তোমাদের সলিউশনটা একটু হালকা লিখে দিই। আমি জাস্ট মেন জিনিসগুলো লিখবো, বাকি বাংলা যা কথা লেখার, বাংলা, ইংলিশ, ফার্সি, উর্দু, তারপরে কি বলবো, যা মন চায়, ঠিক আছে, জাপানি, চাইনিজ, যে কোনো ভাষায় লিখে দিলে তোমরা, সমস্যা নেই। তাহলে এখানে পি ছিল, এখানে ভি ছিল, এই এই এই, তাহলে আমাদের গ্রাফটা কেমন ছিল, এই এই এই, T1 T2 T3, এখান থেকে একটু বাড়ালাম, এখান থেকে একটু বাড়ালাম, V1 V2
P1 P2। তাহলে আসো আমরা অ্যান্সার লিখি, ঠিক আছে। এক নাম্বার কোশ্চেন বলতেছিল T1 থেকে T2 তে W কত। যে কোনো প্রক্রিয়ার জন্য রে ভাই, গ্যাসের ক্ষেত্রে W মানে ইন্টিগ্রেশন PdV, কোনো সন্দেহ নাই। আর এই লাইনটার জন্য ভলিউমের পরিবর্তন 0, তার মানে ডাব্লুর মান 0 জুল। এক নম্বরের অ্যান্সার শেষ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, সব জায়গায় ঠিক আছে। দেখো এক নম্বরের অ্যান্সার ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি বলো। দেখো অ্যান্সার কত ছোট। এক নম্বরের অ্যান্সার ক্লিয়ার কিনা তাড়াতাড়ি কমেন্ট করো। অ্যান্সারটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার নাকি ক্লিয়ার না, একটু তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়েরা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না, ক্লিয়ার নাকি ক্লিয়ার না, একটু তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়েরা। আচ্ছা ক্লিয়ার। এবার তাহলে আমরা চলে আসি 2 নাম্বার কোশ্চেনে, ঠিক আছে। তোমাদের 2 নাম্বার কোশ্চেনটা ছিল এই T1 থেকে T2 এর পথে। 2 নাম্বার কোশ্চেনটা ছিল T1 থেকে T2 এই পথে DQ কত এবং DU কত। মানে প্রথমে DW বাইর করলো, এবার তাপের পরিবর্তন কত এবং অন্তস্থ শক্তির পরিবর্তন কত, এই জিনিসটা চাওয়া হয়েছে 2 নাম্বার কোশ্চেনে। তাহলে এবার দেখো, যেহেতু গ্যাসটা আইডিয়াল গ্যাস হিসেবে পসিবল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা এই জিনিসটা জাস্ট বলে দিবা যে এখানে 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 আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট কি হয়, যদি ইফ আমরা কি লিখব, যদি এখানে ভি স্থির অবস্থায় পি ইজ প্রপোর্শনাল টি হয়, ফলোজ কি করবে, ফলো করবে কাকে, আইডিয়াল গ্যাসের লকে, আইডিয়াল লজ, ঠিক আছে। আইডিয়াল গ্যাসের লগুলোকে সে ফলো করবে। তাহলে আইডিয়াল গ্যাসের ল যদি ফলো করে, তাহলে তোমাদের বইয়ের ডেফিনেশনে আমাদের কোনো প্রবলেম নাই। তোমাদের বইয়ের ডেফিনেশনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিভি। সিভি মানে কি, তাই না? একটু দেখাই দিই তোমাদেরকে সিভি মানেটা কি। দেখো তোমরা ক্লাস 9-10 একটা সূত্র শিখেছিলা, এম এস ডেল থিটা, এটাকে আমরা ডেল টি দিয়ে লিখলাম, এখানে ডিকিউ দিয়ে লিখলাম। এই এম এস কে বলা হয় সি, তাহলে এই সি সমান ডিকিউ বাই ডিটি, ঠিক আছে, এই অবস্থায় থাকে। আবারও বলে দিই ভাইয়ারা, গতকালকে আমি যে সিপি সিভি ধরেছিলাম আর আজকের যে সিপি সিভি, এই দুইটা কিন্তু একই না। তোমরা সিপি এবং সিভিকে দুইটা ভিন্ন উপায়ে, সিপি এবং সিভিকে তোমরা দুইটা ভিন্ন উপায়ে আইডেন্টিফাই করতে পারো। আবারও বলতেছি ভাইয়েরা, সিপি এবং সিভিকে তোমরা দুইটা ভিন্ন উপায়ে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে। সিপি এবং সিভিকে তোমরা দুইটা ভিন্ন উপায়ে আইডেন্টিফাই করতে পারো। তাহলে এখানে দেখো, এটা তোমাদের এই সি, এটা তোমাদের বইয়ের মতো করে সি ডিফাইন করলাম। এই সিটাকে যদি আমি কনস্ট্যান্ট প্রেসারে বলি, তাহলে কি হবে, জাস্ট এই ডিগুলোকে ব্যাখ্যা করে দাও, ডেল বানায় দাও, এখানে কনস্ট্যান্ট প্রেসার লিখে দাও, যখন ভি লিখবা আবার ব্যাখ্যা করে দাও, এখানে কনস্ট্যান্ট ভলিউম দিয়ে দাও। আর কনস্ট্যান্ট ভলিউমে একটু আগেই তুমি দেখলা যে ডিডাব্লিউ 0 হয়, তাহলে ডিকিউকে তুমি তখন ডেল ইউ বাই ডেল টি ও লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমাদের বই অনুযায়ী ডেফিনেশন। আমার আগের ডেফিনেশনটা দিলেও হবে, কোনো প্রবলেম নাই, কিন্তু আজকের অঙ্ক তোমাদের বই অনুযায়ী, ঠিক আছে, বইয়ের ভিতর থেকে আমি করে দিচ্ছি। তাহলে এই পুরা লাইনটা এটা তোমাদের সিপি এবং সিভির ডেফিনেশনে গেল। তাহলে আমরা বলতে পারি, দেখো কি বলতে পারলাম, ডিইউ সমান সিভি ডিটি, এনটা মোলের জন্য এন সিভি ডিটি, ঠিক আছে। তাহলে দেখো ডিইউ আমরা পেলাম ডিইউ সমান এন সিভি ডিটি। এবার এটাকে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করব। এখানে ইন্টিগ্রেশন দিলাম, এখানেও ইন্টিগ্রেশন দিলাম। এখানে বস্তুটা গেছে T1 থেকে T2, তাই না? তাহলে প্রথমে যদি এর শক্তি U1 ধরি, পরে অন্তস্থ শক্তি U2 ধরলাম, এখানে T1 ধরলাম, এখানে T2 ধরলাম। তাহলে জাস্ট কি হলো, U2 মাইনাস U1 ইকুয়ালস টু ANCV T2 মাইনাস T1। আরও একটা মজার জিনিস কি জানো ভাইরা, এই সিভিটাকে আইডিয়াল গ্যাসের ল যখন মানে একটা গ্যাস, তখন সেটাকে F/2 ইন্টু আর দিয়ে পরিণত করা যায়। তোমরা যদি মন চায় তুমি সিভিটাকে F/2 আর দিয়ে লিখে দাও, তাহলে F/2 NR T2 মাইনাস T1, এই দুইটাই তোমার অ্যান্সার হিসেবে গ্রহণযোগ্য, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ডিইউ এর উত্তর, তাই না? এটা ডিইউ এর উত্তর হয়ে গেল। আর যেহেতু এই প্রক্রিয়াটা একটু আগেই দেখালা, তোমরা কি দেখালা ভাইরা, যে DW0, তাহলে এই মানটাকেই তুমি সমান দিয়ে ডিকিউ লিখে দাও, হয়ে গেল। তাহলে এই তোমার 2 নাম্বারের উত্তর হয়ে গেল। তোমরা ক্লিয়ার কিনা একটু আমাকে বলে দাও, ঠিক আছে? ক্লিয়ার?
এফ মানে কি? একজন প্রশ্ন করেছে ভাই এফ মানে কি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি ভাইরা এফ মানে কি। এই যে এফ, এই এফটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম, এটার বাংলা করলে হয় স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা, এটা সোজা কথা, একটা গ্যাসের গতিপথ দেখাইতে গেলে মিনিমাম জয়টা মাত্রা লাগে, তাকে বলা হয় স্বাধীনতার মাত্রা। একটা পিঁপড়া একটা লাইনে চলতে পারে, ওর স্বাধীনতার মাত্রা ওকে আমি 1 দিলেই হইতো, কিন্তু ঠিক তেমনই করে গ্যাসের চলাচল ঘূর্ণন নির্দেশ করার জন্য যতগুলো মাত্রা লাগে, দ্যাট ইজ কল্ড ডিগ্রি অফ ফ্রিডম এফ। তো অত কিছু জানার দরকার নাই, তোমাকে যে এই লাইন লিখতে হবে নট নেসেসারি। তুমি এখানে এই যে ভালো করে শোনো, এই লাইনে তুমি অ্যান্সার লিখে রেখে দাও, কোনো সমস্যা নেই, এটাও অ্যান্সার হবে, কোনো প্রবলেমই নেই। ইট ক্যান অলসো বি অ্যান্সার, এটাও অ্যান্সার, এই পর্যন্ত রেখে দাও তুমি, কোনো সমস্যা নাই। বেশি চুলকানি আছে এটা লেখো, ঠিক আছে। এবং 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 নিয়ে কোনো কথা না বলি আপাতত, একটু লাস্টে বলতেছি এবং, ঠিক আছে, একটু লাস্টে কোশ্চেনে অ্যান্সার দেওয়ার পর আমি এবং নিয়ে একটু ঝটিকা কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি ঝটিকা কথাতে। তাহলে এবার আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই। যদি তোমরা ক্লিয়ার হও, এফ এর ইউনিট কি? ভাই এফ এর কোনো ইউনিট নাই, এফ হচ্ছে একটা কোনো ইউনিট ছাড়া রাশি, ঠিক আছে, এফ হচ্ছে ইউনিট ছাড়া রাশি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা চলে আসি 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারে। তাহলে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার মানে গ নাম্বার অ্যান্সার। গ নাম্বার অ্যান্সারে তোমাদেরকে যেটা দেখাইতে হবে, কি দেখাবা, যে এটাকে দিয়ে দিলা 1 নাম্বার পাত, এটাকে দিয়ে দিলা 2 নাম্বার পাত, এটাকে দিয়ে দিলা 3 নাম্বার পাত। 1,2 তোমাদের বই অনুযায়ী আইডিয়াল ল ফলো করে। আর আমি তোমাদের কি দেখাইলাম, 1 আর 2 যদি ফলো করে T1 লেস দেন T3 হবে, T1 লেস দেন T2 হবে। সুতরাং এই T2 এবং T3 এর মধ্যে 3 নাম্বার প্রসেস কাজ করছে। তাহলে 3 নাম্বার প্রসেস কাজ করছে কোন দুইটা মাত্রার উপর? T2 এবং T3 এর উপর। এবং গ্রাফ থেকে তোমরা বলতে পারো ম্যাক্স প্রেসার কত? P2। তার মানে এই জিনিসটা কাজ করতেছে এই টেম্পারেচার এবং লেস দেন P2 প্রেসারের উপর। তার মানে এই জিনিসটা উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ মেনটেন করছে। তার মানে এখানে আমরা বলতে পারি ওই দুটো আইডিয়াল ফলো করলে এটাকেও আমরা আইডিয়াল ফলো করাতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা আইডিয়াল ফলো করাতে পারবো। এইটুকুটা তোমাদেরকে আগে লিখতে হবে, তাহলে জিনিসটা হবে ফ্যান্টাস্টিক। ইয়েস, বাংলা লাইনটাই তো ইম্পর্টেন্ট। তুমি কেন আদর্শ গ্যাস ধরে করলা জিনিসটা, সেটা তো লিখতে হবে ভাইয়া, তাই না? যদি তুমি না লেখো, তুমি ওখানে একটা লাইন লেখা আছে যে গ্যাসটা আদর্শ হতেও পারে নাও হতে পারে, জিনিসটাকে তোমাকে আমলে নিতে হবে। এবং সেখানে সুপরিবাহী পাত্র আছে, তার মানে অ্যাডিয়াবেটিক প্রসেসও আমলে নেওয়া যাবে না। এবং এখানে তোমরা লিখবা, এখানে লিখে দিবা যে আইসোথার্ম অ্যাডিয়াবেটিক আইসোচোর, আরেকটা কি থাকলো প্রক্রিয়া আইসোবার। কোনটি এই প্রক্রিয়া নয়, এটাও একটা ইনফরমেটিভ ইনফরমেশন। কিন্তু যে প্রক্রিয়া হোক আইডিয়াল গ্যাসের ল আমার মানলেই হবে, ঠিক আছে। যেহেতু আইডিয়াল গ্যাসের ল মানে, এবার আমরা T2 থেকে T3-তে চলে আসি। এই অ্যান্সারটাও সবার অ্যান্সার যেন না মিলে আমি তোমাদের 3টা উত্তর করে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই, যার যেটা মন চাই সে সেটা করবা, ঠিক আছে। তাহলে কোশ্চেন ছিল T2 থেকে T3-তে DQ কত এবং DU কত, ঠিক আছে। তাহলে দেখো ওখানে আবার ওইদিকে মুছে দিয়েছি, আমরা এরকম দুটো লাইনই পেয়েছিলাম যে সিপি সমান ডেল কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সিভি সমান ডেল কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আবার সিভি সমান এফ বাই 2R, এটা সবার জন্য দরকারও নাই, জাস্ট এটা একটা জিনিস তাই লিখলাম, এই দুটো দরকার নাই, নো নিড,
তাও দিলাম স্বয়ং সম্পূর্ণ, যতভাবে তোমার ইচ্ছা, যার যেটা ভাল লাগে সে সেটাই লিখে দেবে। আবার একটু রিপিট করবেন ঠিক বাংলায়। আচ্ছা ঠিক আছে, নাও বাংলা কথা তোমাদের জন্য আবার আর একটু রিপিট করে দিই ভাইরা, ঠিক আছে? দেখো, 1 নাম্বার এবং 2 নাম্বার প্রসেস যদি আইডিয়াল গ্যাসের ল ফলো করে, আমি কি বলে দিতে পারি যে T1 লেস দেন T3 হবে। কেন হবে আগে দেখেছি, ভিডিওটা আরেকবার পেছন থেকে দেখলেই পেরে যাবা। তার মানে T3 অবশ্যই T1 এর থেকে বড়, T2 অবশ্যই T1 এর থেকে বড়, ঠিক আছে? তাহলে T2 T3 T1 এর থেকে বড়, এটা আমরা বাইর করে ফেললাম। এই গোটা গ্রাফ থেকে তোমরাই বললা সর্বোচ্চ প্রেসার হচ্ছে P2, তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ প্রেসার। একটা গ্যাসকে আদর্শ আচরণ করার জন্য আমার দুইটা কন্ডিশন লাগে, উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। যেহেতু এই দুইটা তাপমাত্রাই T1 এর থেকে বড় এবং T1 এ আইডিয়ালের মতো আচরণ করছে, তাহলে T2 এবং T3 দুইটা তাপমাত্রাতেই গ্যাসটা আইডিয়ালের ল ফলো করবে, এই দুইটাতে করলে, ঠিক আছে? তাহলে এইটাতে যদি আইডিয়ালের ল ফলো করতে পারে, তাহলে অবশ্যই আমরা আইডিয়ালের সূত্র অনুযায়ী কাজ করতে পারবো। এটা হচ্ছে বাংলা কথা। যাই হোক, বাংলা কথা তোমরা নিজের মনের মতো করে লিখবা, নাইলে তো সবার মিলে যাবে, সবার মিলে গেলে জিনিসটা খুব খারাপ লাগে, ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা ডিকিউকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এখন আমরা এই ডিকিউকে রিপ্রেজেন্ট করতে পারি, এই ডিকিউ মানে হচ্ছে, দেখো খুব ভালো করে যদি খেয়াল করো, এটাকে এসিবি তো ডিইউ হয়ে যায়, তখন ডিকিউকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি ভাইয়া। দেখো, ডিকিউকে আমরা ডাইরেক্ট এন সিপিডিটি লিখে দিলে আমার কোনো প্রবলেম নাই এই ডেফিনিশন থেকে। 3টা উত্তর করে দিব বলেছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার নাম্বার 1, এটা হচ্ছে অ্যান্সার 1। তাহলে আমরা ডিকিউ সমান এনসিপিডিটি লিখতে পারি। তাহলে কি করব, দেখো ডিকিউ এর মান এনসিপিডিটি, ঠিক আছে? তাহলে এই ডিকিউ এনসিপিডিটি, এটাকে যদি আমরা জাস্ট এই যে T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেশন করি, এখানে কেন T1 থেকে T2, এটা হচ্ছে T2 থেকে T3, T2 থেকে T3 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি এটাকে, তাহলে কি হয়ে যায় দেখো, এটা হচ্ছে ডিকিউ। তাহলে এর মধ্যের পরিবর্তনটা আমরা এখান থেকে পেয়ে যাব এনসিপি T3 মাইনাস T2, ঠিক আছে? এটাকে তুমি বলতে পারো এই দুইটার তাপের পরিবর্তন, ডিকিউ থেকে যাক, কোনো সমস্যা নাই, আসলে ফিলিংসটা এটাই। এনসিপিডিটি এই জিনিসটা হলো এই দুইটা পয়েন্টের ডিকিউ এর মান। ভালো করে দেখো, ডিকিউ এর মান। এখন তোমার যদি মন চায় ভাইয়া, তুমি কি করবা, এই সিপিকে এটা দিয়ে রিপ্লেস করবা, দিয়ে লিখবা এন F/2 প্লাস 1 ইন্টু আর T3 মাইনাস T2, কোনো প্রবলেম নাই, এটাও ঠিক। এখন যার যেটা মন চায় সে সেটা লিখবা। তাহলে এটা হয়ে গেল ডিকিউ। ঠিক তেমনই করে তুমি যদি ডিইউ লিখতে চাও, ডিইউ হবে এন সিভিডিটি, কিন্তু ডিইউ আবার আমরা একটা পয়েন্টের বের করতে পারি না, তাই এটা U2 থেকে U3 পর্যন্ত লিখবা, এখানে T2 থেকে T3 পর্যন্ত লিখবা এন সিভি T3 মাইনাস T2, এখানে তুমি কি লিখে দিবা, U3 মাইনাস U2। তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, তুমি এনসিভিডিটি দিয়ে তুমি দুইটাই পেয়ে গেলা। এবং তোমার যদি সিভিকে চেঞ্জ করতে হয়, তাহলে এন F/2 আর T3 মাইনাস T2 দিয়ে করেই দিতে পারো তুমি। তাহলে তুমি কি করলা ভাইরা, দেখো এই যে তোমার ডিইউ বার হয়ে গেল, এই যে তোমার ডিকিউ বার হয়ে গেল, এটাই তোমার অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার নাম্বার 1। এটা হচ্ছে একটা ওয়ে, ভেরি ইজি, এটাতে কোনো সমস্যা নাই। অন্য দিকে ইন্টিগ্রেশন করব না। আচ্ছা হ্যাঁ ভাই, দেখো ডিকিউ তুমি ইন্টিগ্রেশন করতে পারো, ঠিক আছে? মানে এখানে ডিকিউকে ইন্টিগ্রেশন করে তুমি কিউ লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই ডিকিউটার মিনিংটা কি, এই ডিকিউটার মিনিংটা বোঝো। ডিকিউ এর মিনিংটা হচ্ছে এই পথে তাপের পরিবর্তন কত, ভালো করে বোঝো, এই পথে তাপের পরিবর্তন কত, ঠিক আছে? কোনো সমস্যা নাই, দিয়ে তুমি ইন্টিগ্রেশন করতে পারো, কিন্তু কি লিখবা, লিমিট কি দিবা তুমি, তার থেকে এটাই বেটার, তুমি এটাকে এইভাবেই লিখতে পারো। তুমি এইভাবেই ডেফিনেশন দিলা, এইভাবেই লিখে দিলা, কোনো প্রবলেম নাই, মিনিংটা ঠিক থাকতে হবে, ঠিক আছে, ইন্টিগ্রেশনের। আর এর আগের দিন আমি বলেছিলাম যে ইউ এর ক্ষেত্রে তোমরা শুধু ইউ লিখবা না, কারণ একটা পয়েন্টের স্পেসিফিক অন্তস্থ শক্তি বের করা যায় না, তাই ইউটা এইভাবেই লিখবা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এটা একটা ওয়ে গেল, ঠিক আছে? তাহলে এই ওয়েটা সবচেয়ে ছোট ওয়ে, তোমরা বুঝতে পারলা কিনা ছোট ওয়েটা একটু আমাকে জানাও ভাই, এই ছোট ওয়েটা বুঝতে পারলা কিনা?
সবচেয়ে ছোট ওয়ে, ঠিক আছে, এটার থেকে ছোট কোনো ওয়ে হয় না। আচ্ছা হ্যাঁ, এখানে একজন প্রশ্ন করেছো ভাইয়া এটা তো সমচাপ প্রক্রিয়া নাও হতে পারে, সিপি কি ব্যবহার করতে পারবো? ফুয়াদ হাসান। তাহলে তোমার জন্য একটু উত্তর দেই। ফুয়াদ হাসান তুমি একটু শোনো ভাইয়া, সিপি এবং সিভি ব্যবহার করার সাথে প্রক্রিয়াটা সমচাপ নাকি সম আয়তন এই জিনিসটার কোনো দরকার নাই। দরকার হচ্ছে জিনিসটা আইডিয়াল গ্যাসের লকে মেনটেন করছে কিনা। যদি আইডিয়াল গ্যাসের লকে মেনটেন করে তুমি গোটা পাথের যে কোনো জায়গায় লিখতে পারবা, কোনো প্রবলেম নাই। আবারও বোঝো, যদি সেটা আইডিয়াল গ্যাসের লকে মেনটেন করে তুমি যে কোনো পাথেও লিখতে পারবা, কোনো প্রবলেম নাই। নো চিন্তা, এই যে আমি আরো দুইটা প্রসেস করব না, তুমি দেখতে পারবা যোগ করলে উত্তর একই আসবে, কোনো চিন্তা করার দরকার নেই তোমার। ঠিক আছে, দেখো এবার আমরা 2 নাম্বার প্রসেসে যাই। অ্যান্সার নাম্বার 2, অ্যান্সার নাম্বার 2টাতে আমরা কি করব? এই যে আগের একজন কোশ্চেন করলাম ভাইয়া এই জায়গায় সিপি, এই পাঁচটাতে তো সিপি আসলে কনস্ট্যান্ট থাকছে না, এভাবে কি ডাইরেক্ট লেখা যায়? ঠিক আছে, ডাইরেক্ট লেখা যায় কি না, যেহেতু তোমাদের একটা সন্দেহ থেকে গেল, তাহলে তুমি এটা করবা না, লেখা যায়, কোনো সমস্যা নাই আইডিয়াল হলে। যদি তাহলে তোমরা কি করবা, এখান থেকে ওই পর্যন্ত যাও, কোনো সমস্যা নাই। তাহলে এবার আমরা 2 নাম্বার প্রসেসটাতে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ এই জায়গাটাকে ইউজ করব। ঠিক আছে, তাহলে এই ডিডাব্লিউ খুবই সহজ, মনে রাখবা যে কোনো জায়গার এই ডিডাব্লিউ এটার মানে হচ্ছে পি এবং ভি গ্রাফ এর ক্ষেত্রফল, এই গ্রাফের এরিয়া। তাহলে আমরা গ্রাফের এরিয়া কিন্তু খুব সহজেই বের করতে পারি, কোনো সমস্যা নাই। এবং আমরা ডিইউটা এই জায়গায় কিন্তু ভলিউমও কনস্ট্যান্ট থাকছে না। তাহলে আমরা কি করি, একবার এদিক দিয়ে যাই, একবার এদিক দিয়ে যাই, দুই দিক দিয়ে যেয়ে আমরা এই পথটাতে পৌঁছাই। মানে এই পথের এবং এই পথের অন্তস্থ শক্তির পরিবর্তন এই দুইটার অন্তস্থ শক্তি পরিবর্তনের বিপরীত হবে। মানে আমি জিনিসটা একটু বুঝাই দিই। দেখো, যদি আমরা ইন্টিগ্রেশন ডিইউ এর মান 0 যেহেতু আমরা জানি, দেখো আমরা যেহেতু ইন্টিগ্রেশন ডিইউ এর মান 0 জানি, ক্লোজড ইন্টিগ্রেশন এর মান 0 জানি, আমরা কি বলতে পারি? দেখো আমরা বলতে পারি আমরা এইখান থেকে এইখানে যদি যাই, দেখো এইখান থেকে এইখানে যদি যাই, মানে আমরা সোজা কথা, দেখো আমরা কি ব্যাপার, লাইভ চলে গেল কেন? তোমরা আছো তো নাকি? আমাকে দেখতে পাচ্ছ নাকি? একটু কমেন্ট করে জানাও তো, আমার মোবাইল থেকে কেন যেন আমি নিজেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো আমরা যদি এইখান থেকে এইখানে যাই, তাহলে আমার এইখান থেকে এইখানে যাওয়া হলো এই পথটা। আর আবার যদি আমি এখানে আসি তাহলে একটা ক্লোজ পথ হয়ে গেল। তাহলে এইটার যোগফল হবে 0। দেখো ভালো করে বোঝো, এইটা একটা ক্লোজ পথ না? ভালো করে খেয়াল করো, দেখো আবার এই লাল কালি দিয়ে এই একটা ক্লোজ পথ না? এই একটা লুপ তৈরি করছে না? তাহলে এই গোটা পথের অন্তস্থ শক্তির পরিবর্তনটা হয়ে যাবে 0। তাহলে আমরা কি লিখ, u31 প্লাস u12 প্লাস u23 এটার মান হবে 0। আমাদের দরকার u23, তাই না? তাহলে আমি যদি u23 বের করতে চাই, সেটা হবে মাইনাস u31 প্লাস u12। তাহলে আমি এটা লিখতে পারবো 23 সমান 31 প্লাস u12। এখন দেখো 31 এবং 12 এটাও খুব সহজে আমাদের বের করা আছে। গতদিন আমি রিয়েল গ্যাসের জন্য তোমাদেরকে আসলে বের করে দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে u31 এবং 23, দেখো মাইনাস সাইনটা রেখে দিলাম। 31 মানে 3 থেকে 1 এ যাচ্ছে, তাহলে হবে n CV 3 থেকে 1 মানে T1 মাইনাস T3 প্লাস, দেখো প্লাস u12 মানে n CV T এর মান কত হবে? T2 মাইনাস T1। এখন যদি তোমার মন চায় এর মধ্যে একটু কমন নিলে, দেখো n CV যদি তুমি কমন নাও, তাহলে এইখান থেকে T1 কাটে যায়, T2 আসে প্লাস T2 মাইনাস T3। দেখো T2 মাইনাস T3, মজার কথা আমি আগে যেটা করছিলাম দেখো ভাইরা সেটাই আসছে কি, n CV T3 মাইনাস T2। এবার দেখো তো আমার অ্যান্সার কি এটাই বাইর করা ছিল না? n CV T3 মাইনাস T2, দেখো
এনসিভি T3 মাইনাস T2, এনসিভি T3 মাইনাস T2 আছে, ছিল, এখানেও একই এসছে। তার মানে এটা তুমি যে কোনো পাথে করতে পারো যদি সেই গ্যাসটা আইডিয়াল হয়। এই জিনিসটা মনে রাখতে হবে ভাইয়ারা, যদি গ্যাসটা আইডিয়াল হয়। তাহলে এই দেখো তুমি ডিইউ পেয়ে গেলা, তাহলে এই ডিইউটা তুমি পেয়ে গেলা, এই ডিইউটা তোমার দরকার। আর ডিডাব্লিউটা কীভাবে বাইর করবা ভাইয়ারা দেখো, ডিডাব্লিউ সমান এরিয়া। তাহলে এরিয়ার মান কত হবে, এই গোটা গ্রাফের এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল। তাহলে এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে হাফ, এইটুকুটা P1, এই গোটাটা হচ্ছে P2। তাহলে P1 প্লাস P2 V2 মাইনাস V1। তাহলে এইটা হচ্ছে ডিডাব্লিউ। তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কি হবে, জাস্ট এটা আর এইটার যোগফল, দ্যাটস অ্যান্সার। তাহলে এটা কি হচ্ছে, এটা ডিকিউ এর অ্যান্সার। তাহলে এটাও একটা অ্যান্সার, আর এটা হচ্ছে তোমার ডিইউ এর অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। তাহলে এই দেখো দুইটা ওয়েতে তুমি অ্যান্সার রাখতে পারো। তুমি দরকার হলে এরিয়া ইউজ করতেও পারো। একটা সিভি একটা সিপি ইউজ করেছিলেন, হ্যাঁ আপু, লাস্ট ক্লাসের সিভি আর সিপি আর আজকের সিভি আর সিপি একই না। একটু আগের ভিডিওটাতে দেখে নিবা ভাইয়া এবং আপুরা, যেই সিভি এবং সিপি আগের ক্লাসে ডিনোট করেছিলাম ওটা অন্তস্থ শক্তির ফাংশন হিসেবে ছিল। আজকে যদি একটা জিনিস খেয়াল করো, পুরোটাকে আইডিয়ালে কনভার্ট করে আমি দেখালাম। আইডিয়াল গ্যাসের জন্য গতদিন পড়িয়েছিলাম ইউ কেবলমাত্র টেম্পারেচারের ফাংশন। কার ফাংশন ভাইয়ারা, অনলি টেম্পারেচারের ফাংশন। অনলি যদি টেম্পারেচারের ফাংশন কোনো গ্যাসের ইউ হয় তাহলে আমরা এই সবগুলা সূত্র লিখতে পারি। এবং এখানকার সিপি আজকে এইভাবে ডিনোট করেছি, কোশ্চেনে তো সিপি আর সিভি দেওয়া নাই, তুমি এইভাবে ডিনোট করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। আগের দিনের সিপি এবং সিভি আর আজকের সিপি এবং সিভি কিন্তু আলাদা। একটা হায়ার অর্ডারের বই থেকে দিয়েছিলাম আগের দিন, আজকেরটা তোমাদের বই থেকে দিলাম, একটু খেয়াল করে নাও ভাইয়ারা, মিলাই নিও না, ঠিক আছে? যে প্রশ্ন করেছিলা দুইটা সিপি এবং সিভি আলাদা, তুমি একটু বুঝতে পারছো কি? যে প্রশ্ন করেছিলা মাহমুদ, তুমি বুঝতে পেরেছো কি না? আমি আগের দিনও বলেছিলাম সিপি সিভি ওইটা আগের দিনেরটা আর আজকেরটা কিন্তু আলাদা। তাহলে দেখো আমি দুইটা প্রক্রিয়ায় তোমাদেরকে যে অ্যান্সারটা করে দিলাম, তোমরা দুইটার যে কোনো একটাতে করলেই পারবা, কোনো প্রবলেম নাই। আবার আর একটা আছে, ওটা দরকারই নেই, ঠিক আছে? এই দুইটা প্রক্রিয়ায় তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। যাই হোক, অ্যান্সার কিন্তু এখানে শেষ না, আমি জাস্ট তোমাদের বই থেকে বললাম। এবার একটা মিনিট আমার কথাটা একটু তোমাদেরকে শুনতে হবে, এই জিনিসটাকে রিয়েল ফিল করতে হবে, ঠিক আছে? অ্যান্সার কিন্তু কমপ্লিট, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা ফিল না করলে, এই অ্যান্সার করে অ্যাসাইনমেন্ট করে আসলে তোমার কোনো বেনিফিট হবে না। একটু ফিল করো ভাইয়ারা এখন, ঠিক আছে? একটু ফিল করো। এটা যদি পি হয়, এটা যদি ভি হয়, তাহলে এইভাবে ছিল প্রক্রিয়াটা, T1 T2 T3। তো এই গ্রাফটা আইডিয়াল হয়ে গেলে ঘটনা কি হবে তোমাদেরকে আমি পুরোপুরি দেখালাম। এবং দেখো এখন একটা এমন মজার জিনিস, যারা ক্লাসে লাস্টে থাকবে না তারা বুঝবে না, এই ঘটনাটা ঠিক এরকম, ঠিক আছে? আমি তোমাকে ঘটনাটা একটু বোঝাই বিশ্লেষণ করে। এই গ্রাফটা থার্মোডাইনামিক্সের প্যারামিটার হচ্ছে পি, ভি এবং টি, তিনটা। তাহলে তিনটা জিনিসকে যদি তুমি সাইমultaneously বোঝাতে চাও তাহলে তোমার আসলে 3D গ্রাফ লাগবে। ভালো করে বোঝো, তোমার আসলে 3D গ্রাফ লাগবে। তিনটা জিনিসকে যদি তুমি সাইমultaneously মানে একই সাথে যদি তুমি বোঝাতে চাও ভাইয়া আপুরা, তাহলে তোমার একটা 3D গ্রাফ লাগবে। 3D গ্রাফ, এই গ্রাফটাকে যদি আইডিয়াল চিন্তা করি ভাইয়ারা, দেখো এটা হবে তোমার 3D গ্রাফ। এই যে দেখো, এইটা হচ্ছে পি অক্ষ, এটা হচ্ছে ভলিউম অক্ষ, এইটা হচ্ছে টেম্পারেচার অক্ষ, ভেক্টরে আমরা ঠিক যেরকম করে বলি। এবং এই যে তোমার গ্রাফটা দেখো, এই গ্রাফটার তোমরা শুধুমাত্র এই যে এই কাগজ আছে না, এই কাগজের অক্ষটা তোমরা দেখতে পাচ্ছ। মানে এটাকে যদি আমরা বোর্ডের সাথে এরকম করে সাটিয়ে দিই, তোমরা কি করতে পারছো ভাইয়ারা? দেখো তোমরা কিন্তু এই উঁচু উঁচু খাড়া খাড়া জিনিসগুলো দেখতে পাচ্ছ না, তোমরা যা কাগজ উপরে এই 3Dটাকে এরকম করে 2D দেখতে পাচ্ছ। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যে জিনিসটা মিস করলা ভাইয়া সব মিস করলা। এটা একবারে ক্লিয়ার কনসেপ্ট
ফ্যান্টাস্টিক বেসিক। দেখো এই গ্রাফটাই কিন্তু তোমার পরীক্ষায় দেওয়া আছে, ভালো করে খেয়াল করো ভাইয়ারা। কেন আমি এর আগের দিন ওই সলিউশন দিয়েছিলাম, অবশ্যই রিজন আছে। 18 ঘন্টা খেটে আমি অবশ্যই ওই সলিউশন এমনি দেই নাই, সবচেয়ে ইজিয়েস্ট ভাবে বোঝানোর জন্যই। দেখো এইটা হচ্ছে তোমাদের গ্রাফ, পিভি গ্রাফ, ভালো করে খেয়াল করো ভাইয়ারা। তো এই পিভি গ্রাফকে তোমরা যদি 2 মাত্রায় দেখো তোমরা কিন্তু এরকম দেখছো। যদি আইডিয়াল চিন্তা করি ভাইয়ারা, দেখো গ্রাফটা এরকম, এই গ্রাফের এই যে এত সুন্দর করে টেম্পারেচার অ্যাক্সিস আছে না, এই যে টেম্পারেচার অ্যাক্সিস আছে, এই জিনিসটা নাইম বানাইছে, ঠিক আছে, আর কালার গলা করেছে আমার বউ। এই যে এই যে ধরো টেম্পারেচার যে অ্যাক্সিস আছে, এই টেম্পারেচার অ্যাক্সিসটা আমরা দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার কারণে আমরা এই উঁচু উঁচু জিনিসগুলো কিন্তু বলতে পারছি না, মানে আইডিয়াল গ্যাস হয় ভাইয়ারা। তাহলে এই যে এখানে যেটাকে বললাম, কি বললাম দেখো তো, প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, এই দেখো যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে গ্রাফটা এরকম হবে, মানে সমানুপাতিক হারে, দেখো সমানুপাতিক হারে বাড়তেছে। কি বাড়তেছে ভাইয়ারা? সমানুপাতিক হারে টেম্পারেচার বাড়বে ভলিউম বাড়লে। দেখো সমানুপাতিক হারে, এই যে এটা টেম্পারেচার অ্যাক্সিস, এই টেম্পারেচারটা বাড়তেছে যখন ভলিউম বাড়তেছে, মানে এই জিনিসটা চিন্তা করো, টেম্পারেচার বাড়ছে যখন ভলিউম বাড়ছে, এটা হবে যদি আইডিয়াল গ্যাস হয়। আবার এই কেসটাতে তুমি চলে আসো, দেখো এই কেসটাতে কি হবে ভাইয়ারা জানো? এই কেসটাতে এই ঘটনা ঘটবে। দেখো যদি প্রেশারটা বাড়ে, এই দেখো যদি প্রেশারটা বাড়ে তাহলে কি হচ্ছে, প্রেশার বাড়ার সাথে সাথে ভলিউম যেহেতু কনস্ট্যান্ট, টেম্পারেচার সমানুপাতিক হারে বাড়বে। দেখো সমানুপাতিক হারে বাড়বে। এবার এই যে লম্বা এই অতিভুজের যেই জায়গাটা আছে, আমরা যে অতিভুজ দেখতে পাচ্ছি, এই অতিভুজের জায়গাটায় দেখো এই যে অতিভুজ, এই যে আমার অতিভুজটা আছে না, এই অতিভুজটাতে আমাদের এখানে তো ফ্ল্যাট হয়ে গেছে, কারণ আমরা এরকম করে এই নিচের লাইনটা দেখতে পাচ্ছি। এই অতিভুজটাতে কি হচ্ছে ভাইরা, ভালো করে খেয়াল করো, তোমরা যারা অ্যাডিয়াবেটিক বলে হচ্ছিল, ধীরে ধীরে টেম্পারেচার বাড়তেছে, এই পথে প্রেশার কমছে, ভলিউম বাড়ছে, টেম্পারেচার বাড়তে একটা জায়গায় ম্যাক্সিমাম হয়েছে, দিয়ে আবার কমে এসেছে, বাড়তে ম্যাক্সিমাম হয়েছে, আবার কমে এসেছে। ক্লিয়ার? যাই হোক, আরেকবার দেখে নিবা, নাহলে আমার ভিডিও আমি শিওর ক্লিয়ার হয়ে যাবা। এবার ঘটনা তোমাদের বলে দিই ভাইয়ারা, মজার কথা, যখনই তুমি যে কোনো 3D গ্রাফকে 2D গ্রাফে আঁকবা, ভালো করে বুঝো, একবারে ম্যাথের বেসিক এটা, যদিও কিন্তু ফিজিক্সে বেশি কাজে লাগে। 3D গ্রাফকে 2D গ্রাফে আঁকবা, মানে পিভিটি, এই গ্রাফকে যদি তুমি পিভি গ্রাফে আঁকো এবং কিছু স্থির না ধরো, তাহলে তুমি যে কোনো গ্রাফকে আইডিয়াল বলতে পারবা, যে কোনো গ্রাফকে রিয়েল বলতে পারবা। ভালো করে কথাটা শুনে নাও ভাইয়ারা, তুমি যদি 3D গ্রাফকে 2D গ্রাফে কনভার্ট করো, কিছু যদি স্থির না ধরো, তুমি যে কোনো গ্রাফকে আইডিয়ালও বলতে পারবা, রিয়েলও বলতে পারবা। কেননা ভাইয়ারা দেখো, এই গ্রাফে T1 এর মানও দেওয়া নাই, T2 এর মানও দেওয়া নাই, T3 এর মানও দেওয়া নাই। ভালো করে খেয়াল করো, T1ও দেওয়া নাই, T2ও দেওয়া নাই, T3ও দেওয়া নাই। তুমি এই গ্রাফের কোনো পয়েন্টে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এটা হয় কিনা তুমি চেক করতে পারো না। তুমি যেহেতু ভাইয়ারা কোনো পয়েন্টে জিনিসটা P1 V1 বাই T1 সমান P2 V2 বা T2 চেক করতে পারো না, তার মানে তুমি এটাকে কমপ্লিটলি গ্যারান্টিড আইডিয়াল বা রিয়েল বলতে পারবা না, যেহেতু কোনো ভ্যালুগুলা দেওয়া নাই। ঠিক আছে, তাই তোমাদেরকে বলে দিই, দেখো তোমরা সলিউশনটা কেমন করে লিখবা। দেখো এই পার্টটা শোনা খুবই ইম্পর্টেন্ট, যারা শুনবে না সবাই ভুল করবে। ক নাম্বারের সলিউশন ওকে, কোনো সমস্যা নাই। গতকালকে আমি খ নাম্বার সলিউশনে দেখিয়েছিলাম, রিয়েল হোক বা আইডিয়াল হোক, ডিইউ সমান এনসিবি ডিটি থাকে যদি ডিভি 0 হয়, এটা গতদিন দেখিয়েছিলাম। তার মানে এই লাইনটা জাস্ট লেখে তোমরা যদি এই সলিউশনটা করো আজকেরটা,
ওকে, কোনো সমস্যা নাই। গ নাম্বার কোশ্চেনে তোমরা যেই কাজটা করতে পারো 100% কারেক্ট করার জন্য, কেস 1 দিয়ে বলবা আইডিয়াল হলে, দিয়ে আজকে যা করালাম, আজকে যা করালাম। কেস 2 দিয়ে ডেফিনেশনটা দিয়ে দিবা। কেন এরকম হবে? এখানে টি অজানা, টি অজানা। আমি টি এর মান যেমন করে ইচ্ছা সেট করতে পারি। এই টি এর মানের উপরে ডিপেন্ড করে ভাইয়া গ্রাফটা আইডিয়াল না রিয়েল হবে। রিয়েল ও হতে পারে, রিয়েল ও হতে পারে। রিয়েল হলে কি করবা ভাইয়ারা? শুধু গ নাম্বারে গত দিনের সলভটা লিখে দিবা, গত দিনের সলভটা লিখে দিবা কেস 2 দিয়ে। তাহলে তোমার অ্যান্সার পৃথিবীর কোথাও কাটতে পারবে না। আমার কথা কি বুঝতে পারলা ভালো করে ভাইয়ারা? তাহলে তোমরা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারলা, ঠিক আছে? তো এখন দেখো, আমি তোমাদের জন্য যে এত কষ্ট করে ক্লাসটা নিলাম, তোমাদের উদ্দেশ্যে আমার 3টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো তোমরা এই 3টা প্রশ্ন আমি তোমাদেরকে একটু লিখে দেই। এই কোশ্চেনটা করার সাথে যদি তোমরা এই 3টা প্রশ্নটা সলভ করো, তাহলে আমার বিশ্বাস যে তোমাদের আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মানে যারা শুধু মানে সলভটা জমা দিয়ে, মানে অ্যাসাইনমেন্টের কিন্তু গুরুত্ব বহন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আসল জিনিসটা হচ্ছে শিখা। আমি যে এখান থেকে তোমাকে রিয়েল হলে কি খাটবে, আইডিয়াল হলে কি খাটবে, এই যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, এই কনসেপ্টটা তোমার সারা জীবন কাজে দেবে, ঠিক আছে? তো অ্যান্সারটা গুছিয়ে লিখবা, এটা সারা জীবনের পাথেয় হিসেবে থাকবে, তোমার কাজে লাগবে, ঠিক আছে? যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, থার্মোডাইনামিক্স কোর্স করবা, তাদেরও কাজে লাগবে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবা, তাদেরও অনেক কাজে লাগবে। অনেক 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 ইফিশিয়েন্ট জিনিস লাগবে, ঠিক আছে? না হলেও ভুল জিনিস শেখার থেকে অবশ্যই ঠিকটা শেখা ভালো। এবং এখন তাহলে আমি তোমাদেরকে 3টা কোশ্চেন দিব। এই 3টা কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা আমার গ্রুপে যারা যারা পোস্ট করবা, অ্যান্সারটা আমি বলে দেবো, ঠিক না ভুল, আমি অনেক খুশি হব, ঠিক আছে? তোমরা আমার গ্রুপে এই 3টা কোশ্চেনের অ্যান্সার প্রুফ করো, আর আজকের ক্লাসটা খাতায় তুলেও তুমি প্রুফ করতে আমার গ্রুপে পোস্ট করতে পারো। আমি খুশি হব তোমাদের কথা শুনে, ঠিক আছে? তোমরা কিভাবে করে কথাটাকে বুঝে খাতায় লেখলা সেটা দেখলে আমার ভালো লাগবে। তো আমি 3টা কোশ্চেন তোমাদেরকে একটু দেই, দেখো ভাইয়ারা, তোমরা এই 3টা কোশ্চেন এর অ্যান্সার একটু আমাকে জমা দিও। তাহলে কোশ্চেন নাম্বার 1 একবারে সেম, এবং এই কোশ্চেনটা খুব মজার ভাইয়া, এটা MIT-তে এসেছে, যাই হোক রেফারেন্স না দেই। কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সহজ, কঠিন কোনো কোশ্চেন না। তাহলে এই দেখো, এই তাহলে এই হচ্ছে গ্রাফ, এখানে পি দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে। মজার কথা, এই গ্রাফটার প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এই গ্রাফটার প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে। এই 10, 20, 30, 40, 50, 60, 70, 80, ঠিক আছে? তাহলে 80 পর্যন্ত দিলাম। এইখানেও তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, ঠিক আছে? আমি ইউনিটটা তোমাদেরকে দিয়ে দিই। তাহলে এটার একক দিলাম কিলো প্যাসকেল, এইটার একক দিলাম ডেসিমিটার কিউব, ঠিক আছে? তোমরা যে কাজটা করবা, দেখো এখানে আমি কতগুলো পয়েন্ট দিয়ে দিচ্ছি। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। তাহলে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। আমি বলে দিলাম এই গ্যাসটা আইডিয়াল, ঠিক আছে? একবারে তোমাদের মতো এই যে সুন্দর করে রেখাও দিয়ে দিলাম, গ্যাসটা বলে দিলাম আইডিয়াল। তাহলে আইডিয়াল গ্যাস হলে তাহলে এই এ পয়েন্টে টেম্পারেচার আছে, বি পয়েন্টে টেম্পারেচার আছে, সি পয়েন্টে টেম্পারেচার আছে, ডি পয়েন্টে টেম্পারেচার আছে। তোমরা টি এ অনুপাত টি বি অনুপাত টি সি অনুপাত টি ডি এটা বের করবা, এটা বের করে আমাকে দিবা। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? ক্লিয়ার? 2 নাম্বার কোশ্চেন আমরা একটা কাজ করি, এটাকে এই পয়েন্টটাকে 1 নাম্বার পয়েন্ট দিই, এটাকে 2 নাম্বার পয়েন্ট দিই, এটাকে 3 নাম্বার পয়েন্ট দিই। তাহলে এটা হচ্ছে কোশ্চেন 1। আর কোশ্চেন 2 হচ্ছে 2 নাম্বার থেকে 3 নাম্বার প্রসেসটার নাম কি? প্রসেস নেম কি? ঠিক আছে? অপশন এ সমষ্ণ, অপশন বি রুদ্ধতাপ, অপশন সি
সম আয়তন, আয়তন, অপশন ডি সমচাপ, অপশন ই এগুলো বাদে অন্য। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার দিবা। নাম্বার 3 Q3, আমি কিন্তু বলেই দিয়েছি যে গ্যাসটা আইডিয়াল। এই অবস্থায় গ্যাসটা আইডিয়াল হলে তোমরা যারা পারবা টেম্পারেচার ভার্সেস ভলিউম এই গ্রাফটা ড্র করবা, এই গ্রাফটা ড্র করে দিবা আমাকে। ঠিক আছে, গ্রাফ ড্র করে দিবা। ঠিক আছে, লাস্ট কোশ্চেন Q4, আইডিয়াল হলে এবং এন এর মান যদি 1 হয়, এই কেসের জন্য টি ম্যাক্স কত এটা বের করে দিবা। টি ম্যাক্স সমান ওয়াট, মানে এই গ্রাফের মধ্যে টেম্পারেচার ম্যাক্স কত এটা বের করে দিবা। এই 4টা কোশ্চেন তোমাদের কাছে আমার দেওয়া থাকলো ভাইয়ারা, যারা যারা পারবা একটু সলভ করে আমার গ্রুপে পোস্ট দিবা। ঠিক আছে, এটা আমি বুঝতে পারবো তোমরা কতটুকুটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর অ্যাসাইনমেন্টের সলভ কিন্তু আজকে একবারে ক্লিয়ার করে সুন্দর করে তোমাদেরকে বলে লিখে দিয়েছি। ঠিক আছে, আরেকবার আমি একটু সাম আপ করে দিই ভাইয়ারা। কি করবা, ক নাম্বার অ্যান্সার 0, কোনো সমস্যা নাই, ডিভি সমান 0। খ নাম্বার অ্যান্সারটা গত দিনের আমার বেসিক থেকে তুমি বলে দিতে পারো, জাস্ট একটা লাইনটা লিখে দিলা যে সিবি সমান এটা হয়, আদর্শ বা বাস্তব যাই হোক না কেন স্থির আয়তনে এটার পরিবর্তন হয় না, ডি কি ইউ সমান এনসিবি ডিটি থাকে, আর কিসের মান বলে ডিডাব্লিউ 0, ডিকিউ হয়ে গেল, অ্যান্সার কমপ্লিট। গ নাম্বারে বলে দিবা গ্যাসটা আদর্শ বা বাস্তব যে কোনোটাই হতে পারে, কেস 1 আদর্শ, আজকে যে 2টা করালাম যেটা ইচ্ছা একটা লিখে দিবা, দিয়ে লিখবা কেস 2 গ্যাসটা রিয়েল বা বাস্তব গ্যাসও হতে পারে, হলে আমি গতকালকে সুন্দর করে করে দিয়েছিলাম। কি করবা, অন্তস্থ শক্তির ইকুয়েশনটাকে 2বার ডিফারেন্সিয়েশন করবা, করে ডিকিউ বাইর করে জাস্ট যোগ করে দিবা, অ্যান্সার শেষ। গতদিন করে দিয়েছিলাম, আগের ভিডিওটা তোমরা দেখে নিলেই পেয়ে যাবা, ইউটিউবে পেয়ে যাবা তোমরা, কোনো সমস্যা নাই। ওকে, আর তোমাদের জন্য তোমাদের আজকের ক্লাসের উপরে আমি মাত্র 7টা ছোট জাস্ট স্টিক মারতে হবে একটা কোশ্চেন রেডি করছি। তোমরা ক্লাসটা ঠিকভাবে বুঝছো কিনা আমার গ্রুপে আমি কোশ্চেনটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা প্লিজ কোশ্চেনটাতে জাস্ট স্টিক দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসটার আউটপুট কেমন। ঠিক আছে, ছোট্ট একটা টিক ছাড়া কিছু না, তোমরা একটু দিয়ে দিও। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও ভাইয়া যে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, নবিতা বলেছো Q3 এর প্রশ্নটা আরেকবার। ভাইয়া আমার ভিডিওটা তুমি আরেকবার দেখো, তাই নিতে হয়, খুবই সহজ কথা। Q2 বলবা যেহেতু এখানে টেম্পারেচার অ্যাক্সিস, এই যে ভালো কথা দেখো, এই যে টেম্পারেচার অ্যাক্সিস, এই টেম্পারেচার অ্যাক্সিসটা আননোন, তাই এটার আদর্শ না বাস্তব আমরা গ্যারান্টি দিয়ে কোনোভাবেই বলতে পারবো না। মানে আমি যদি তোমাকে ধরো একটা জিনিস খেয়াল করো, এরকম করে এখানে পি দিলাম, এখানে ভি দিলাম, এই গ্রাফটাও আইডিয়াল হতে পারে, এটাও আইডিয়াল হতে পারে, কারণ টি অজানা, টি যেহেতু দেওয়া নাই, গ্যাসটা আইডিয়ালও হতে পারে, রিয়েলও হতে পারে। কেস 1 দিয়ে আইডিয়াল দিয়ে তোমার যেটা ইচ্ছা 2টার মধ্যে একটা তুলে দিবা, কেস 2 দিয়ে রিয়েল দিয়ে গতকালকে সলিউশনটা দিয়ে দিবা, গতদিনের সলিউশনটা, দ্যাটস অল। আর আমি গ্রুপে একটা ছোট্ট বোঝার উপরে কোশ্চেন দিয়ে দেবো, জাস্ট টিক মেরে দিবা, এটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা কত সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা। এখন পর্যন্ত ক্লাসটা কেমন লেগেছে এবং ক্লাসে সব বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমার দেখলে ভালো লাগবে। ঠিক আছে, তো ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।